Good morning to everyone. Today we are going to learn something regarding the entropy change accompanying change of phase. That means if we have several phases of substance, liquid, solid and gas or vapor. So if we want to change the state from liquid to solid or solid to liquid or mm, liquid to vapor, in that case we can have some, just we will not have any change in the temperature. However, the state will be changed. So how much entropy is changed when we change the phase of a substance or a state of a substance? We will try to calculate this, and that is already we have learned the how we can calculate the entropy change. That is, just we will change. Now we will fix the temperature and we will find out how much energy is required to uh, change the state or phase. Then we will try to learn about the free energy function. Actually that can be considered as Gibbs free energy. So free energy function and work function, তো এই দুইটা টার্ম আমরা শিখবো এবং সেখান থেকে আমরা ফ্রি এনার্জি ফাংশনটা এবং ওয়ার্ক ফাংশনটা কি সেটা ক্যালকুলেট করার চেষ্টা করব। and if we have more time, variation of free energy with temperature and pressure, মানে টেম্পারেচার এবং প্রেসারের সাপেক্ষে বা এটার রেসপেক্টে ফ্রি এনার্জি কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এন্ট্রপি চেঞ্জ অ্যাকম্পানিং চেঞ্জ অফ ফেজ। আসলে আমরা যদি কোনো একটা সাবস্টেন্সের কথা চিন্তা করি, যে যে কোনো একটা স্টেটে আছে, সেটা সলিড হলো, সলিড থেকে আমরা চাইলে এটাকে লিকুইড করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হয়, আসলে মেল্ট করতে হবে। তাহলে সলিডের টেম্পারেচার অনেক কম থাকতে পারে, আবার যেই টেম্পারেচারে আমাদের কোনো একটা সাবস্টেন্স মেল্ট করবে সেই টেম্পারেচারকে বলি আমরা মেল্টিং টেম্পারেচার। তাহলে মেল্টিং টেম্পারেচারে যদি কোনো একটা সাবস্টেন্স রেখে জাস্ট আমরা সলিড থেকে লিকুইড কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র টেম্পারেচার ওইখানে ফিক্স থাকবে। হোয়াট উইল হ্যাপেন, যে এর ভিতরে যে ওই হিডেন যে কিছু পরিমাণ তাপ আমাদের দরকার হয়েছে, দ্যাট ইজ আসলে আমরা বলি যে এনথালপি অফ ফিউশন, এনথালপি অফ ফিউশন অথবা মেল্টিং যেটা বলি। তাহলে এই যে একটা স্টেট অথবা একটা ফেজ থেকে আর একটা ফেজে কনভার্ট করার জন্য আমাদের যে পরিমাণ এন্ট্রপি চেঞ্জ হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করব। সে হতে পারে সলিড থেকে লিকুইড, অথবা লিকুইড থেকে ভ্যাপার, অথবা রিভার্স ওয়েতে আমরা লিকুইড থেকে সলিড বানাতে পারি, অথবা গ্যাস থেকে লিকুইড বানাতে পারি। অথবা কখনো কখনো এমনও হয় যে যদি তোমরা কর্পূরের কথা জানো, ক্যাম্ফর, এই কর্পূরটাকে আমরা নর্মালি রুম টেম্পারেচার পাই সলিড হিসাবে। তুমি খোলা জায়গায় রেখে দাও, অটোমেটিক্যালি দেখবা যে কিছু সময় পরে ওই কর্পূরটা অটোমেটিক্যালি ভ্যাপার হয়ে গেছে। তার মানে কি, মানে হলো যে এই যে এর মাঝে সলিড থেকে সরাসরি ভ্যাপার হয়ে যাচ্ছে, এটা কিন্তু লিকুইড হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে, এটা হলো একটা অ্যালোট্রপ থেকে আর একটা অ্যালোট্রপ ফর্ম করছে। সে কারণে এইটাকে আমরা বলবো যে ওই মানে সাবলিমেশন, একটা ফর্ম যে সলিড থেকে ভ্যাপার ডিরেক্টলি মাঝের যে স্টেপটা আছে অথবা ফেজটা আছে সেই ফেজটা না কনভার্ট হয়েই অটোমেটিক্যালি ও একটা স্টেপ জাম্প করে নতুন আর একটা স্টেপে কনভার্ট হচ্ছে। তাহলে এই যে যে প্রসেসটা, এটাকে আমরা বলছি সাবলিমেশন। তাহলে আমরা সেখানেও দেখব অবশ্যই একটা নির্দিষ্ট টেম্পারেচারে হবে, যে সেই টেম্পারেচারটা কত, তাহলে ওই টেম্পারেচারে এর কত পরিমাণ হিট বা এনার্জি চেঞ্জ হচ্ছে, তার দিয়ে আমরা ওই টেম্পারেচারের সাথে রিলেশন বের করলে তখন আমরা বের করতে পারবো যে আসলে এনথালপি অফ সাবলিমেশন অর এন্ট্রপি অফ সাবলিমেশন। এনথালপি অফ সাবলিমেশন বের করে আমরা ওই টেম্পারেচারের ভ্যালু দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে সেখান থেকে আমরা পাবো এনথালপি অফ সাবলিমেশন। সো লেটস সি, লেট আস কনসিডার দ্য প্রসেস অফ মেল্টিং অফ 1 মোল অফ দ্য সাবস্টেন্স। মানে আমরা 1 মোল কোনো একটা বস্তুর
মেল্টিং টেম্পারেচারে আমরা নিচ্ছি। লেট আস কনসিডার দ্য প্রসেস অফ মেল্টিং অফ 1 মোল অফ সাবস্টেন্স। মনে করো 18 গ্রাম আইস, তাহলে 18 গ্রাম আইস ইকুইভ্যালেন্স টু 1 মোল অফ আইস। আমরা ধরে নিলাম যে লেট আস কনসিডার দ্য প্রসেস অফ মেল্টিং, মানে 18 গ্রাম আইস নিয়ে সেটা মেল্ট করতে দিচ্ছি, বিং ক্যারিড আউট রিভার্সিবলি। মানে রিভার্সিবলি যেটা হতে পারে যে তুমি জাস্ট লিকুইড থেকে সলিড করবা অথবা সলিড থেকে লিকুইড করবা। তাহলে ইট উড অ্যাবজর্ব মোলার হিট অফ ফিউশন অ্যাট টেম্পারেচার ইকুয়াল টু ইটস মেল্টিং পয়েন্ট। মানে যেই টেম্পারেচার মেল্টিং পয়েন্টে তুমি যদি এই টেম্পারেচারটা 0°C কম রাখো, তাহলে কিন্তু সেটা আইসটা নর্মালি মেল্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, যে ওই যে সাবস্ট্যান্স আমরা কনসিডার করছি সেই সাবস্ট্যান্সের মেল্টিং পয়েন্টে আমাদেরকে নিতে হবে। তারপরে কিন্তু ও ফিজিক্যাল চেঞ্জ বা স্টেটটা অথবা ফেজটা চেঞ্জ হবে। সো ইট উড অ্যাবজর্ব মোলার হিট অফ ফিউশন অ্যাট টেম্পারেচার ইকুয়াল টু ইটস মেল্টিং পয়েন্ট। তাহলে দ্য এন্ট্রপি চেঞ্জ ইজ গিভেন বাই ডেল্টা এস এফ ইকুয়াল ডেল্টা এইচ এফ ডিভাইডেড বাই টি অফ এফ। মানে এই যে টার্মগুলো আমরা বলেছি, ডেল্টা এস এফ এন্ট্রপি চেঞ্জ অফ ফিউশন, entropy change of fusion equal to delta HF enthalpy of fusion। মানে ওই সাবস্ট্যান্স এক মোল সাবস্ট্যান্স মেল্ট করার জন্য যে পরিমাণ হিট দিতে হবে, অথবা আমরা যদি লিকুইড থেকে সলিড বানাতে চাই তাহলে সেক্ষেত্রে হিটটাকে আমার রিমুভ করতে হবে। তাহলে যে পরিমাণ হিট এক মোল সাবস্ট্যান্স এর স্টেট বা ফেজ চেঞ্জ করার জন্য যে পরিমাণ এনার্জি আমাদের মানে চেঞ্জ হচ্ছে, আইদার উই আর গিভিং সাম এনার্জি অর রিলিজিং সাম এনার্জি, ডিভাইডেড বাই দ্য টেম্পারেচার অফ ফিউশন, যেই টেম্পারেচারে আমরা এটা করছি যে মেল্ট করছি। হোয়ার ডেল্টা এইচএফ ইজ দ্য মোলার হিট অফ ফিউশন অ্যাট ইটস মেল্টিং পয়েন্ট টিএফ অ্যাট দ্য কনস্ট্যান্ট টিএফ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে একটা স্পেসিফিক প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু আমাদের কাজটা করতে হবে, কারণ এটা রিভার্সিবল প্রসেস। আমরা বলেছি যে যদি তুমি কনস্ট্যান্ট প্রেসারে না করো সেই ক্ষেত্রে কিন্তু এটা আর রিভার্সিবল থাকবে না। কারণ যদি তুমি আনলিমিটেড ভলিউম করে দাও, বা মানে একটা কন্ডিশন যে আমরা এখানে যে প্রসেসটা বলেছি যে 1 মোল অফ সাবস্ট্যান্স যেটাকে স্টেট চেঞ্জ করার জন্য অথবা ফেজ চেঞ্জ করার জন্য যদি ডেল্টা এইচএফ পরিমাণ হিট চেঞ্জ হয়, then the enthalpy of fusion will be delta HF divided by T of F। তাহলে এখন যদি আমরা সলিড থেকে লিকুইড করলাম, এটা সলিড থেকে লিকুইড বানালাম, তাহলে এখন আমরা যদি লিকুইড থেকে ভ্যাপার বানাই, জাস্ট বয়লিং, so everything will be similar, just we will change the sign of F like this way, we will change that one ডেল্টা এস অফ বয়েলিং, মানে বয়েলিং এর জন্য যে এন্ট্রপি চেঞ্জ হবে দ্যাট উইল বি এক্স্যাক্টলি, তাহলে সেটা হবে কি এনথালপি অফ বয়েলিং ডিভাইড বাই টেম্পারেচার, বয়েলিং টেম্পারেচার। তাহলে সেটা আমরা এখানে দেখো। সিমিলারলি when 1 mole of liquid is boiled reversibly, it would absorb molar heat of vaporization at a temperature equal to its boiling point. In this case the entropy change is given by delta SV, vaporization. Entropy change of vaporization equal delta SV vaporization, মানে enthalpy of vaporization divided by the boiling temperature, just TB। সো এখানে আমরা সবগুলো ওই যে ফিউশন দিয়ে প্রকাশ করেছি, বাট এখানে আমরা দুইটা ওয়ার্ড ইউজ করেছি, একটা হলো entropy change of vaporization and enthalpy of vaporization divided by boiling temperature। সো আলটিমেটলি জিনিস একই, যেমন ওইখানে আমরা মেল্টিং টেম্পারেচারটাকেই ফিউশন টেম্পারেচার বলেছিলাম, তাহলে এন্ট্রপি অফ ফিউশন ডিভাইড ইকুয়াল এনথালপি অফ ফিউশন ডিভাইড বাই ফিউশন টেম্পারেচার অর মেল্টিং টেম্পারেচার। তাই এখানে এম দিলেও ভালো হইতো মেল্টিং টেম্পারেচার, তাহলে সেক্ষেত্রে আমরা সবগুলো সিমিলার দেখাতে পারতাম। এনিওয়ে, where delta HV is molar heat of vaporization, তাহলে আমরা মোলার হিট ক্যাপাসিটি টার্মটা কিন্তু লাস্ট সেমিস্টারে পড়েছি, এবং এইবারে আমি বলেছিলাম কিনা মনে নাই যে লাস্ট সেমিস্টারে আমরা মোলার হিট ক্যাপাসিটিটা যেভাবে পড়েছিলাম যে এক মোল সাবস্ট্যান্সের টেম্পারেচার
1 কেলভিন পরিবর্তন করার জন্য যে পরিমাণ হিট দরকার হয় বা রিলিজ হয় বা হিটের চেঞ্জ হয়, দ্যাট ইজ দ্য মোলার হিট ক্যাপাসিটি। তাহলে এখন আমাদের কিন্তু টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি জাস্ট উই আর চেঞ্জিং দ্য ফেজ অফ দ্য সাবস্ট্যান্স আইদার ফ্রম সলিড টু লিকুইড অর লিকুইড টু ভ্যাপার। সো জাস্ট হোয়াট উইল হ্যাপেন, যে ওই হিডেন যে তাপটা, যে পরিমাণ, জাস্ট টেম্পারেচার উইল রিমেন সেম অর আনচেঞ্জড অ্যান্ড উই উইল হ্যাভ সাম এনার্জি টু মেল্ট দ্য সাবস্ট্যান্স। কারণ আসলে এটা কি জন্য হয় এটা তোমরা বলতে পারো? যে আসলে আমাদের টেম্পারেচার চেঞ্জ না করেও আমাদেরকে যখন স্টেটটা চেঞ্জ করতে হচ্ছে তখন আমাদের অনেকটা এনার্জি দরকার হয়। যে এনথালপি অফ ফিউশন অথবা এনথালপি অফ ভ্যাপোরাইজেশন, এই যে টার্মগুলো আমরা ব্যবহার করছি, মানে আপেক্ষিক তাপ, গলনের আপেক্ষিক তাপ, আর একটা হলো কি বাষ্পীভবনের আপেক্ষিক তাপ। আসলে এইটা কেন আমাদের দরকার হচ্ছে বলতে পারো? কারো কোনো আইডিয়া? নর্মালি যখন আমরা কোনো একটা সাবস্ট্যান্সের টেম্পারেচার বাড়াতে চাই, 1 ডিগ্রি টেম্পারেচার আছে মনে করো 5 ডিগ্রি, তার থেকে আমরা 10 ডিগ্রিতে বা 15 ডিগ্রিতে নিতে চাই, তখন আমাদের কিছু পরিমাণ হিট দিতে হচ্ছে। দ্যাট ইজ ভেরি ন্যাচারাল, কারণ আমরা টেম্পারেচার রাইজ করতে চাচ্ছি। কিন্তু কোনো একটা সাবস্ট্যান্স যখন আমরা সলিড থেকে লিকুইড করব অথবা লিকুইড থেকে ভ্যাপার করব, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হিট দিতে হচ্ছে বা কিছু এনার্জি দিতে হচ্ছে। কারণটা কি? কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, যদি না থাকে আমি বলি। এর কারণটা হলো যে লিকুইড স্টেটে আমরা মনে করো সলিড থেকে লিকুইড করতে চাই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস মানে সলিড। এখন এই যে কোনো একটা সলিড সাবস্ট্যান্সের মধ্যে যে মলিকুলগুলো আছে, সেই মলিকুলগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স এটা অনেকটা বেশি থাকে। আর যদি আমরা ওইটাকে, সেই অ্যাট্রাকশন ফোর্সটাকে রিমুভ করতে চাই without changing the temperature, in that case you need to apply some energy so that the distance, intermolecular distance between the molecules of that substance need to be overcome. তো আগে যে অবস্থা ছিল সলিড স্টেটে যদি বলি অথবা লিকুইড বললে, সেক্ষেত্রে লিকুইড থেকে ভ্যাপার যখন যাব, তখন যে এই মলিকুলগুলোর মধ্যে যে ইন্টারেকশন, লিকুইডের ক্ষেত্রে যতটা ইন্টারাকশন থাকে, ভ্যাপারের ক্ষেত্রে ইন্টারাকশনটা আরো অনেক কম থাকে। যে কারণে এই যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স এটা অনেক কম, মানে কম থাকে সলিডের ক্ষেত্রে। তাহলে সেই মলিকুলার ডিস্টেন্সটা যদি আমরা বাড়াতে চাই অথবা এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেই ফোর্সটাকে যদি আমরা ওভারকাম করতে চাই, দেন উই নিড টু অ্যাপ্লাই সাম এনার্জি সো দ্যাট the without changing the temperature of that substance, if we want to change the phase of that substance, we need to apply some energy, because we need to overcome the attraction force between the molecules just to make the attraction or intermolecular distance to increase. মানে এর যে আন্তঃআণবিক দূরত্ব অথবা আন্তঃআণবিক শক্তি আছে, আন্তঃআণবিক শক্তিটা যাতে কমে যায় অথবা আন্তঃআণবিক দূরত্বটা যাতে বেড়ে যায়, সেই সিচুয়েশনটা তৈরি করার জন্যই আমাদেরকে কিন্তু এনার্জি দিতে হয়। তাহলে এটা লিকুইড থেকে ভ্যাপার হওয়ার জন্য যেমন সত্য, সলিড থেকে লিকুইড করার জন্য ঠিক একই জিনিস। আচ্ছা, তাহলে এখন আমরা দুইটাই দেখলাম যে এনথালপি অফ, মানে এন্ট্রপি অফ ভ্যাপোরাইজেশন এন্ড এন্ট্রপি অফ ফিউশন। তো এখন on similar lines we can calculate the change in entropy when one mole of the solid changes reversibly from one allotropic form to another and at its transition temperature. আসলে আমরা ওই টেম্পারেচারটাকে, মানে মেল্টিং টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার যেখানে বলি না কেন, সে এই মেল্টিং টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার, এই টেম্পারেচারগুলোকে আমরা যখন অ্যালোট্রপের ক্ষেত্রে বলি, মানে সলিড থেকে অন্য কোনো একটা ফর্মে, হয়তোবা একটা সলিড থেকে আরেকটা সলিডেও কনভার্ট হতে পারে, তাহলে এই টেম্পারেচারটাকে আমরা বলি ট্রানজিশন টেম্পারেচার। যে সাবলিমেশন আমরা বলি যে শুধুমাত্র সেটা কি হয়, সলিড থেকে ভ্যাপার যদি হয় তাহলে এই প্রসেসটাকে বলি আমরা সাবলিমেশন। কিন্তু যদি একটা অ্যালোট্রপ থেকে আরেকটা অ্যালোট্রপে কনভার্ট হয় তাহলে সেই টেম্পারেচারটাকে আমরা বলি ট্রানজিশন টেম্পারেচার। তাহলে এখন আমরা কোনো একটা সাবস্ট্যান্সের যদি
এন্ট্রপি চেঞ্জ অ্যাট ট্রানজিশন টেম্পারেচার বের করতে চাই, that will be just delta Ht enthalpy of transition divided by temperature of transition, where delta Ht is the molar heat of transition at its transition temperature. So এই হলো আমাদের যে কোনো একটা সাবস্ট্যান্সের ফেজ চেঞ্জের জন্য এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয় তাই। খুবই সিম্পল, জাস্ট আমরা অলরেডি আগের কোনো একটা লেকচারে দেখাইছিলাম যে ডেল্টা এস মানে এন্ট্রপি চেঞ্জ ইকুয়াল এনথালপি চেঞ্জ ইন এনথালপি ডিভাইড বাই দ্য টেম্পারেচার। সো সেইটাই যখন আমরা কোনো একটা ফেজ চেঞ্জের ক্ষেত্রে বলবো, দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার বাট at a certain temperature we have to put some energy or we have to apply some energy to change the phase. So how much energy is required or how much energy is released to change the phase, just if you divide that number or you divide that value with the temperature, then you will get the entropy change of that change, maybe vaporization or fusion or other way, reverse way. Now একটা ছোট্ট একটা আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ক্যালকুলেট দ্য এন্ট্রপি চেঞ্জ when 1 mole of ethanol is evaporated at 351 Kelvin. The molar heat of vaporization of ethanol is 39.84 kilojoule per mole. মানে এই যে যে ভ্যালুটা আমরা বলেছি এটা হলো যে 1 মোল এথানলকে লিকুইড থেকে ভ্যাপার করতে আমাদের এতটা পরিমাণ এনার্জি দরকার হয়। সো what would be the entropy change of vaporization of ethanol? We have all the values. We want to calculate the delta SV or entropy of vaporization. We know the formula equal delta SV divided by TB. Delta H is the enthalpy of vaporization and this is the boiling temperature. Here we have given the temperature 351. So just divide this value by the temperature and then you will get the result. So এটাকে আমরা প্রথমে কি করলাম, এই যে কিলো জুল পার মোলে আছে সেটাকে একটু জুলে নিয়ে নিলাম, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, টেম্পারেচার বয়লিং টেম্পারেচার দেওয়া আছে 351. সো ডেল্টা এসবি ইকুয়াল জাস্ট দিস ভ্যালু। সো ইউনিট যা আছে সেই জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। So this is the simplest one, I think. Just if you can remember the formula, this formula, then you can easily find out the change in entropy for any state change or phase change. Now we will learn about the free energy function and work function. আসলে ফ্রি এনার্জি ফাংশনটা কি এবং ওয়ার্ক ফাংশনটা এটা আসলে এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। সো ফ্রি এনার্জি ইজ দ্য পোরশন অফ এনি ফার্স্ট ল এনার্জি, মানে আমরা এনার্জির যে ফার্স্ট ল এটা আমরা যখন পড়েছিলাম তখন দেখেছি কি যে এনার্জি অফ এনি সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, মানে এনার্জি অফ দ্য ইউনিভার্সের টোটাল এনার্জি ইজ কনজার্ভড, মানে fixed amount of energy, just you can convert one form into another, just that is. So free energy of that is the portion of first law of energy that is available to perform thermodynamic work at constant temperature. তাহলে এইখানে কনস্ট্যান্ট টেম্পারেচার বলতে আসলে আমরা বুঝাইতে চাইছি যে আইসোথার্মাল প্রসেস, তাই না? যে তাহলে কোনো একটা সিস্টেমে আইসোথার্মাল প্রসেস, তাহলে সেক্ষেত্রে কি হতে পারবে, প্রেসার আর ভলিউম ভেরিয়েবল। তাহলে প্রেসার আর ভলিউম ভেরিয়েবল মানে কি, কোনো একটা এনার্জি আমরা যখন দিলাম সেক্ষেত্রে এনার্জি দিলে তার ভলিউম পরিবর্তন হবে। তাহলে ভলিউম যদি চেঞ্জ হয় তাহলে how much work is performed due to the change in volume. So the free energy is that portion of any first law energy. ওই যে প্রথম যে আমরা শক্তি মানে এটা পেয়েছিলাম ফার্স্ট লতে পেয়েছিলাম আমরা কি কয়েকটা ফর্মে আমরা সাজিয়েছিলাম, যে ফার্স্ট ল ডেল কিউ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডাব্লিউ, এরকম মানে যে পরিমাণ হিট আমরা বাইরের থেকে সাপ্লাই করলাম that will be exactly যে কতটুকু এনার্জি ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হচ্ছে এবং কতটুকু ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এই দুইটার সাম আপ। আবার উল্টাভাবে বলতে পারি জাস্ট মাইনাস হিসাবে, মানে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি ইজ ইকুয়াল টু দ্য
এনার্জি সাপ্লাইড, দ্যাট মিন্স কিউ মাইনাস ডাব্লিউ, যে কতটুকু পরিমাণ কাজে কনভার্ট হয়েছে। সেক্ষেত্রে আমরা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ এই ফর্মে সাজাতে পারি বিভিন্নভাবে, আমাদের যেমন দরকার হয় যখন সেরকম করে আমরা সাজাই, বাট আলটিমেট কিন্তু একই জিনিস। দ্য ফ্রি এনার্জি ইজ দ্যাট পোর্শন অফ এনি ফার্স্ট ল এনার্জি দ্যাট ইজ অ্যাভেলেবল টু পারফর্ম থার্মোডাইনামিক ওয়ার্ক অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। মানে আইসোথার্মাল এক্সপ্যানশন বা আইসোথার্মাল কম্প্রেশনের জন্য যে পরিমাণ কাজ সম্পন্ন হয় ডিউ টু চেঞ্জ ইন ভলিউম, দ্যাট ইজ রিলেটেড টু দ্য ফ্রি এনার্জি। তাহলে ফ্রি এনার্জি ইজ সাবজেক্ট টু ইরিভার্সিবল লস ইন দ্য কোর্স অফ সাচ ওয়ার্ক। আসলে দ্য ওয়ার্ক মেডিয়েটেড বাই থার্মাল এনার্জি, এটা একটা এক্সাম্পল হতে পারে যে থার্মাল এনার্জি দিলে আমরা কতটুকু কাজ সম্পন্ন হবে, অথবা ফ্রি এনার্জি ইজ সাবজেক্ট টু ইরিভার্সিবল লস ইন দ্য কোর্স অফ সাচ ওয়ার্ক। তাহলে এখন ফ্রি এনার্জিটাকে আমরা ডিফাইন করি কিভাবে? দ্য ফ্রি এনার্জি ফাংশন, ফ্রি এনার্জি ফাংশনটাকে ডিফাইন করা যায় জি ইকুয়াল এইচ মাইনাস টি এস। এইখানে এই টার্মগুলো কোনটাকে কি বলে সেটা বলছি। এইচ ইজ দ্য হিট কন্টেন্ট অর এনথালপি অফ দ্য সিস্টেম, মানে কোনো একটা সিস্টেমে কত পরিমাণ হিট চেঞ্জ হচ্ছে অথবা এনথালপির চেঞ্জটা কত। সো হিট কন্টেন্ট অর এনথালপি অফ দ্য সিস্টেম। T আমরা জানি অ্যাবসলিউট টেম্পারেচার অর যে টেম্পারেচার, T ইজ দ্য টেম্পারেচার অ্যান্ড S ইটস এনট্রপি। তাহলে সিম্পলি আমরা ফ্রি এনার্জি ফাংশনটাকে যেভাবে বলছি G ইকুয়াল এইচ মাইনাস টি এস। তাহলে জাস্ট enthalpy of the system minus the temperature multiplied by the entropy, that is defined as the free energy function. So system and the let us consider a system which undergoes a change of state. এখন আমরা মনে করো আসলে এটা একটা ভ্যালু বলেছি, কিন্তু এক্স্যাক্টলি এই যে জি এর ভ্যালুটা বের করা, যে ফ্রি এনার্জি ফাংশন, এই ভ্যালুটা বের করা আমাদের জন্য টাফ। কারণ কি, কোনো একটা সাবস্ট্যান্সের একটা স্পেসিফিক ফ্রি এনার্জি আমরা বের করতে পারি না। আমরা নর্মালি কি করি, ইনিশিয়াল একটা স্টেট থেকে ফাইনাল স্টেটে এর মধ্যে চেঞ্জটা কতটুকু হচ্ছে সেইটা বের করতে পারি বাই আদার মিনস। এই যে এনথালপি চেঞ্জ, এনথালপি কত হচ্ছে অথবা এনথালপি কত, টেম্পারেচার কত এবং তার এন্ট্রপি চেঞ্জ কত হচ্ছে, তো সেইগুলো বের করে আমরা ডেল্টা জি অর ডিজি এই টার্মটা আমরা বের করতে পারি। অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক টেম্পারেচারে আমরা এই যে ফ্রি এনার্জি ফাংশন এই ভ্যালুটা বের করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা পরিবর্তনটা কিভাবে দেখব? let us consider a system which undergoes a change of state from state 1 to state 2. মনে করি আমরা এমন একটা স্টেট নিলাম, সেটা হতে পারে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, অথবা যেভাবেই বলি না কেন, যে আমরা ডিফাইন করলাম স্টেট 1 অ্যান্ড স্টেট 2। তাহলে স্টেট 1 থেকে স্টেট 2 তে যেতে তার চেঞ্জ ইন ফ্রি এনার্জি হাউ মাস, যে তাহলে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যেতে তার পরিবর্তনটা কতটুকু হচ্ছে, G2 মাইনাস G1, মানে ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট। তাহলে ফাইনাল স্টেটের ফ্রি এনার্জি মাইনাস ইনিশিয়াল স্টেটের ফ্রি এনার্জি ইকুয়াল, তাহলে এখানেও আমাদের টার্মগুলো এরকম করে আসবে H1 T1 TS2। মানে আমরা বলেছি কি, যে যেহেতু আমাদের স্টেট চেঞ্জ হচ্ছে, মানে সলিড থেকে লিকুইড, just there is no change in temperature, so that we are not using T1S1. So we are fixing the temperature, and already we have mentioned that the system would be isothermal process, so no change in temperature. So G2 minus G1 would be H2 minus H1 minus আরেকটা এই যে H2 minus H1 minus T into H2 minus H1। তাহলে এইটাকে যদি আমরা সলিড বলি, সলিড, তারপরে এটা লিকুইড, লিকুইড, তাহলে এটা লিকুইড সলিড, এভাবে আমরা যদি বলি যে ফ্রি এনার্জি অফ সলিড, ফ্রি এনার্জি অফ লিকুইড মাইনাস সলিড, এরকম করে জাস্ট দুইটা স্টেট আমরা এখানে দেখালাম।
So let us consider a system which undergoes a change of state from 1 to 2 at constant temperature. তো সেই ক্ষেত্রে আমরা G2 - G1, তাহলে এই যে H2 - H1, H2 - H1 টাকে আমরা লিখতে পারি কি ডেল্টা H, কারণ ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট, তাহলে ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেটের যে ডিফারেন্স সেটাকে আমরা ডেল্টা H দিয়ে প্রকাশ করছি। আবার এন্ট্রপি অফ দ্য টু ডিফারেন্ট স্টেটস, তাহলে ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট এই দুইটা এন্ট্রপির চেঞ্জটাকে আমরা বলছি ডেল্টা এস। আর টি যা ছিল তাই তো থাকলো, তাহলে ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এইচ মাইনাস টি ইন্টু ডেল্টা এস। তাহলে দিস ইজ দ্য চেঞ্জ ইন ফ্রি এনার্জি ফ্রম স্টেট 1 টু স্টেট 2। এখন আমরা আর একটু করব, এই ইকুয়েশনটাকে মডিফাই করব বা ইলাবোরেট করব। আমরা জানি কি ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি, যে এইটা আমাদের ওই যে এনথালপি, চেঞ্জ ইন এনথালপি ইকুয়াল চেঞ্জ ইন এন্ট্রপি, সরি ইন্টারনাল এনার্জি প্লাস পি ইন্টু ডেল্টা ভি, দ্যাট মিনস দ্য পিভি ওয়ার্ক। এনথালপির ডেফিনেশন যখন আমরা বলেছিলাম তখন কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করেছিলাম, সেখানে আমরা হয়তো বা ডিএইচ এরকম ইউজ করছি, ডিএইচ ইকুয়াল ডিই প্লাস পি ইন্টু ডিভি এরকম করে ব্যবহার করেছিলাম, কিন্তু বিষয়টা একই, ডিএইচ বা ডেল্টা এইচ একই জিনিস। যখন আমরা এটা স্পেসিফিক ছোট একটা টার্ম ব্যবহার করি সেক্ষেত্রে কখনো কখনো ডিএইচ ব্যবহার করি, কখনো ডেল্টা এইচ ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি, এই যে ডেল্টা এইচ এর ভ্যালুটা ডি ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি। এখন এই ডেল্টা এইচ এর ভ্যালুটা যদি আমরা আগের ইকুয়েশনে বসায় দিই এই ইকুয়েশনটায়, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল আমরা এখানে পাবো কি, তাহলে ডিজি ইকুয়াল এই যে ডিজি ইকুয়াল ডিই ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি আর মাইনাস যে টি ডেল্টা এস ছিল তাই থাকলো। এখন ডেল্টা এ, এই যে ডেল্টা ই মাইনাস টি ডেল্টা এস, এই যে টার্মটা ডেল্টা ই, দ্যাট মিনস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মাইনাস টি ইন্টু ডেল্টা এস, এই টার্মটাকেই আমরা ওয়ার্ক ফাংশন বলবো। তাহলে ডেল্টা ই মাইনাস টি ডেল্টা এস এই টার্মটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি ডেল্টা এ দিয়ে। তাহলে ডেল্টা জি তখন কি দাঁড়াচ্ছে, জাস্ট ডেল্টা এ, এই ডেল্টা ই মাইনাস টি ইন্টু ডেল্টা এস এই দুইটা টার্ম মিলে হয়ে গেল ডেল্টা এ, আর থাকে প্লাস পি ইন্টু ডেল্টা ভি। সো ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এ প্লাস পি ইন্টু ডেল্টা ভি at constant pressure and temperature, but P into delta V represents the work done due to expansion against a constant external pressure। যে আমরা ওই ইসের মানে ভলিউম এক্সপ্যানশনের জন্য রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক যে যখন অ্যাট কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে বলেছিলাম সেই সময় দেখাইছিলাম যে কতটুকু পরিমাণ কাজ সম্পন্ন হয়, দ্যাট মিনস ডেল্টা ভি ভলিউম চেঞ্জের কারণে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় দ্যাট ইজ পি ইন্টু ডেল্টা ভি। সো দেয়ারফর ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ডিক্রিজ ইন ফ্রি এনার্জি মাইনাস ডেল্টা জি accompanying a process taking place at constant temperature and pressure is equal to the maximum work obtainable। so এখন এই যে minus delta g, it is clear that the decrease in free energy, এই free energy এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় accompanying a process taking place, তাহলে এই যে p into delta v, যে এই p into delta v এটা হলো এক্সপ্যানশন, ডিউ টু এক্সপ্যানশনের জন্য যে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে তাই। তাহলে এখন এইটা যদি নেগেটিভ হয় তার মানে কি এই টার্মটা নেগেটিভ এই টার্মটাও নেগেটিভ, তাহলে ওভারঅল ডেল্টা মাইনাস ডেল্টা এ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি। তো সেক্ষেত্রে আমাদের এটা কি হবে যে accompanying a process taking place at constant temperature and pressure is equal to the maximum work obtainable from the system other than the work expansion। তাহলে সেই ক্ষেত্রে এক্সপ্যানশন হবে না, এটা উল্টা বলবো, আমরা এটাকে কম্প্রেশন হিসেবে বলবো। This quantity is referred to as the net work, so that net work equal W minus P into delta V, তাহলে W equal minus delta Z। তো এই দাঁড়াচ্ছে আমাদের
ফাইনাল যে নেট ওয়ার্কটা অর মাইনাস ডেল্টা জি, ডাব্লিউ মাইনাস পি ডেল্টা ভি ইকুয়াল মাইনাস ডেল্টা জি। এখন এই যে কোয়ান্টিটি, this quantity is of great importance in thermodynamics because change in free energy is a measure of net work which may be electrical, chemical or surface work. আসলে এই টার্মগুলো আমি হয়তোবা তোমাদেরকে কোনো রেসপন্স পাচ্ছি না, তোমাদের কাছে একটু টাফ মনে হতে পারে, কিছুটা টাফ আমিও নিজে মনে করি যে আসলে তোমাদের যে লেভেলে সেই লেভেলে একটু বুঝতে কষ্ট হতে পারে, বাট তারপরেও এই যে এই টার্মগুলো, এই ফ্রি এনার্জি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, তো সেখানে আমাদের কিছু পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি অথবা কেমিক্যাল অর সারফেস ওয়ার্ক অর এনার্জি এটা এস্টিমেট করতে হয়, যেটা ক্যালকুলেট করার জন্য আমাদের এই ফ্রি এনার্জি টার্মটা অনেকটা ইম্পর্ট্যান্ট। তাহলে এই দিস কোয়ান্টিটি ইজ অফ গ্রেট ইম্পর্ট্যান্স ইন থার্মোডাইনামিক্স বিকজ দ্য চেঞ্জ ইন ফ্রি এনার্জি ইজ এ মেজার অফ নেট ওয়ার্ক, মানে কত পরিমাণ এনার্জি চেঞ্জ হচ্ছে, যে দ্যাট মিনস আলটিমেটলি কতটুকু কাজ সম্পন্ন হচ্ছে সেটা ডিটারমাইন করার জন্য, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, কেমিক্যাল ওয়ার্ক অর সারফেস ওয়ার্ক, এর যে কোনো ধরনের কাজ কতটুকু সম্পন্ন হচ্ছে সেটা এক্স্যাক্টলি এস্টিমেট করার জন্য আমাদের এই টার্মটা খুব ইম্পর্ট্যান্ট। সো দ্য ওয়ার্ক ফাংশন এ ইজ ডিফাইন্ড অ্যাজ এ ইকুয়াল ই মাইনাস টিএস, যেটা অলরেডি আমরা ইউজ করেছি। আসলে আগেই আমাদের এটা বলা দরকার ছিল, কিন্তু আমরা আগে এই ফাংশনটা ইউজ করেছি, যেমন এইখানে বলেছিলাম যে ডেল্টা এ ইকুয়াল ডেল্টা ই মাইনাস টি ইন্টু ডেল্টা এস। তাহলে এইখানে আমরা অলরেডি এই এ টার্মটা, ডেল্টা এ টার্মটা ইউজ করেছি, তো সেখানে আসলে এ ইকুয়াল ইন্টারনাল এনার্জি মানে ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশনটা হলো যে কতটুকু পরিমাণ ইন্টারনাল এনার্জি যে এনট্রপি চেঞ্জের কারণে, এনট্রপি চেঞ্জের কারণে কি পরিমাণ ইন্টারনাল এনার্জি লস হচ্ছে। হ্যাঁ, দেখো এই যে দ্য ওয়ার্ক ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ ইকুয়াল ই মাইনাস টি এস, তাহলে ই ইজ দ্য ইন্টারনাল এনার্জি অর এনার্জি অফ দ্য সিস্টেম অ্যান্ড টি ইজ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার অ্যান্ড এস ইজ দ্য এন্ট্রপি। তাহলে এই এন্ট্রপি পরিবর্তন, তাহলে এন্ট্রপিটা বৃদ্ধি পেলে সেক্ষেত্রে কি হবে, এই যে ওয়ার্ক ফাংশনটা, এন্ট্রপি আমরা জানি কি যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের জন্য কি হয়, এন্ট্রপিটা সবসময় বৃদ্ধি পেতে থাকে। তো তার জন্য কি হচ্ছে, এন্ট্রপি যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে এই টার্মটা ইট উইল বি মোর নেগেটিভ, সো দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম উইল বি লেস, মানে এই যে টোটালটা এটা একটা সার্টেন ভ্যালু আছে, কিন্তু যদি এই টার্মের এন্ট্রপির ভ্যালুটা বাড়তে থাকে দেন এই টোটাল টার্মটা খুব ছোট একটা নাম্বার হবে। তার মানে কি যে ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা তখন কমে যাবে। সো এটা হলো সিম্পল যে আমরা যে কোনো একটা কাজ করতে দিলাম কোনো একটা ইনস্ট্রুমেন্টে কিছু পরিমাণ এনার্জি আমরা দিচ্ছি, বাট এটা কিন্তু পুরোটা কাজে কনভার্ট করছে না। কতটা কনভার্ট হচ্ছে না সেটা হলো কি, এই দেখো এখান থেকে আমরা হিসাব করছি যে এনট্রপি চেঞ্জের জন্য, এনট্রপি যদি স্পন্টেনিয়াস হয়, মানে কোনো একটা প্রসেস যদি স্পন্টেনিয়াস হয় সেক্ষেত্রে এনট্রপি সবসময় বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ এনট্রপি চেঞ্জের কারণে এনার্জি লস হচ্ছে that will not convert into work, that means E minus TS, so work ফাংশনটা তখন কমে যাবে, where E is the energy content of the system, T its absolute temperature and S its entropy. Since E, T and S depend upon the thermodynamic state of the system, তাহলে এখানে যতগুলো টার্মগুলো বললাম যে E, T and S, এখানে তিনটা টার্ম আছে, এনার্জি, টেম্পারেচার অ্যান্ড এন্ট্রপি। এই তিনটাই since E, T and S depend upon the thermodynamic state of the system only and not on its previous history, মানে এটা শুধুমাত্র কি করে, ডিপেন্ড আপন দ্য থার্মোডাইনামিক স্টেট অফ দ্য সিস্টেম, তাহলে শুধুমাত্র ওই স্টেটের সাথে সম্পর্কিত, প্রিভিয়াস স্টেটের সাথে না। ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য ফাংশন এ, মানে এই ফাংশনটা তাহলে এর সাথে সম্পর্কিত, এই তিনটা টার্মেই বললাম শুধুমাত্র স্টেটের সাথে সম্পর্কিত, যে কারণে এইটাও কিন্তু একটা যে
evident that the function a is also a single valued function of the state of the system. এখন আমরা যদি একটা isothermal চেঞ্জের কথা চিন্তা করি, consider an isothermal change at temperature T from the initial state indicated by ওই একই রকম আগে যে আমরা বলেছিলাম যে ওই একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট, দ্যাট মিন্স স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল্টা জি অথবা ডিজি এর ভ্যালুটা বের করেছি। তো এখন আমরা ঠিক একইভাবে ওয়ার্ক ফাংশনের জন্য দেখি যে আসলে যে দ্য ফাইনাল ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে চেঞ্জ হতে তার ওয়ার্ক ফাংশনটা কতটা পরিবর্তন হয়। তাহলে দুইটা স্টেট বলেছি, স্টেট 1 এন্ড স্টেট 2। Consider an isothermal change at temperature T from the initial state indicated by subscript 1 to the final state indicated by subscript 2 so that A1 equal E1 minus TS1. ঠিক একইভাবে A2 E2 minus TS2 সাবট্রাক্টিং, তাহলে এই দুইটা টার্ম ওই যে আমাদের যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুইটাকে যদি আমরা করে দেই, আগের বারে আমরা ইকুয়েশন দেইনি, এখানে একটা ইকুয়েশন দিলাম, ঠিক একই জিনিস। তাহলে সেক্ষেত্রে A2 minus A1 সাবট্রাক্ট করি, E2 minus E1 minus T into S2 minus S1, তাহলে ওভারঅল আসলো কি জাস্ট এই যে A2 minus E1 টাকে আমরা ডেল্টা A দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর E2 minus E1 represented by delta E মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, and S2 minus S1 represented by delta S and T into delta S. So overall delta A ফাংশনটা আমরা পেলাম কি, অথবা ওয়ার্ক ফাংশন, the change in work function equal change in internal energy minus T into delta S. তাহলে হয় delta A is the change in work function, তাহলে আমি যেটা বললাম যে এই ডেল্টা এটা হলো ওয়ার্ক ফাংশনের কতটুকু পরিবর্তন হচ্ছে, ডেল্টা ই ইজ দ্য করেসপন্ডিং চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড ডেল্টা এস অ্যাজ চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য সিস্টেম। আবার আমরা জানি কি যে ডেল্টা এস বা চেঞ্জ ইন এন্ট্রপি ইকুয়াল কিউ রিভার্সিবল ডিভাইড বাই টেম্পারেচার, মানে where Q reversible is the heat taken up when the change is carried out in a reversible manner and constant temperature. একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে তাহলে তার এন্ট্রপির পরিবর্তনটা কতটুকু হয়, জাস্ট কিউ রিভার্সিবল অর কিউ ডিভাইড বাই টি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু রিভার্সিবল প্রসেস বলেছি, যে কারণে কিউ রিভার্সিবল ডিভাইড বাই টি হিসেবে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে সিন্স ডেল্টা এস ইকুয়াল কিউ রিভার্সিবল বাই টি, হোয়ার কিউ রিভার্সিবল ইজ দ্য হিট টেকেন আপ when the change is carried out in a reversible manner and constant temperature, we have তাহলে ডেল্টা এ, এখন আমরা ডেল্টা এস টাকে যেভাবে লিখছি ডেল্টা এস ইকুয়াল কিউ রিভার্সিবল ডিভাইড বাই টি, তাহলে টি ইন্টু ডেল্টা এস, টি ইন্টু ডেল্টা এস টাকে আমরা লিখতে পারি কি কিউ রিভার্সিবল। সো এই যে ইকুয়েশনটা এখানে টি ইন্টু ডেল্টা এস এটাকে আমরা কিউ রিভার্সিবল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। দেন উই আর গেটিং ডেল্টা এ ইকুয়াল ডেল্টা ই মাইনাস কিউ রিভার্সিবল। সো ডেল্টা এ ইকুয়াল ডেল্টা ই মাইনাস কিউ রিভার্সিবল। আর এখন ফার্স্ট ল, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা জানি কি ডেল্টা ই ইকুয়াল ডি কিউ রিভার্সিবল মাইনাস ডাব্লিউ রিভার্সিবল। সো এটা আমি প্রথমে বলেছিলাম যে ডেল্টা ই অর ডিই ইকুয়াল কিউ রিভার্সিবল অর কিউ মাইনাস ডাব্লিউ। তো সেখানে তাহলে মাইনাস ডাব্লিউ ইকুয়াল কি লেখা যেতে পারে, মাইনাস ডাব্লিউ ইকুয়াল তাহলে এই যে কিউ রিভার্সিবল মাইনাস ডেল্টা ই। তো আমরা জাস্ট এইটাকে এই পাশে রাখলাম, তাহলে ডেল্টা ই মাইনাস কিউ রিভার্সিবল, জাস্ট এই ইকুয়েশনটা। এখন তাহলে এই যে মাইনাস ডাব্লিউ সাবস্টিটিউটিং দ্য ভ্যালু ইন দ্য ইকুয়েশন 4 উই গেট, তাহলে এখন ডেল্টা ই মাইনাস কিউ রিভার্সিবল। সো এইখানে কি ছিল ডেল্টা ই মাইনাস কিউ রিভার্সিবল। সো আমাদের ইকুয়েশনের রাইট সাইড দুইটাই সমান। সো ওভারঅল উই ক্যান রাইট ডাউন ডেল্টা এ ইকুয়াল মাইনাস ডাব্লিউ। তাহলে দেখো যে সাবস্টিটিউটিং দ্য ভ্যালু ইন ইকুয়েশন 4 উই গেট মাইনাস ডেল্টা এ ইকুয়াল ডাব্লিউ অর মাইনাস ডাব্লিউ, যেভাবে বলি না কেন। তাহলে ডিক্রিজ এই সাইনটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, অথবা কিভাবে, তাহলে রিভার্সিবল ওয়ার্ক যদি থাকে ডিক্রিজ ইন দ্য ওয়ার্ক ফাংশন এ ইজ
in any process at constant temperature gives the maximum work that can be obtained from the system during any change. মানে আমরা এখানে দেখলাম কি যে কোনো একটা সিস্টেমের যদি ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা ডিক্রিজ হয় তাহলেই কেবল ম্যাক্সিমাম ওয়ার্ক পারফর্ম করা সম্ভব বাই এনি সিস্টেম। ডিক্রিজ ইন দ্য ওয়ার্ক ফাংশন মানে যে এই যে ওয়ার্ক ফাংশন ভ্যালুটা আমরা পেলাম কি নেগেটিভ, সো ডিক্রিজ ইন দ্য ওয়ার্ক ফাংশন এ in any process at constant temperature gives the maximum work that can be obtained from the system during any change। যে কোনো একটা চেঞ্জের জন্য যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেই ক্ষেত্রে যদি আমরা এই ওয়ার্ক ফাংশন এটার ভ্যালু মানে এটা যদি ডিক্রিজ করে তাহলেই কেবল ম্যাক্সিমাম ওয়ার্ক ডিউ টু এক্সপ্যানশন পাওয়া সম্ভব। সো আমার মনে হয় আজকে আমি আর বেশি না যাই, কারণ অলরেডি মনে হচ্ছে এটা টপিকটা একটু টাফ। সো আই উড লাইক টু কমপ্লিট এন্ড দ্য ক্লাস টুডে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ আর ওয়েলকাম।